3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা, ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আধিপত্যবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। কিছু বিচ্যুতি হলেও অনিয়ম কারচুপি হয়নি, দাবি নির্বাচন কমিশনের। ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা। কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে, সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এখনই সংবিধান সংস্কারের দাবিতে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। গণতন্ত্রহীনতায় জন্ম নিয়েছে অসহিষ্ণুতা। মানুষের অধিকার রক্ষা করতে পারলে বাঁচানো যাবে পশু পাখিকেও। প্রাণী ও প্রাণীর মিলন মেলায় তারেক রহমান। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিরা। টানা 2 দিনের নাটকীয়তা শেষে মিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল। জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবির প্যানেলের মাজহারুল ইসলাম। এজিএস পদে শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান এবং আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। 33 বছর পর ছাত্র সংসদ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে কিছু বিচ্যুতি হলেও অনিয়ম কারচুপি হয়নি দাবি করে ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু। দীর্ঘ 48 ঘন্টা নাটকীয়তা শেষে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। প্রায় 2 ঘন্টা ধরে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরে ব্যবস্থাপনাগত ত্রুটি এবং দেরিতে ফল ঘোষণা করায় ক্ষমা চায় নির্বাচন কমিশন। 33 বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন করতে যে হল সংসদ নির্বাচন করতে যে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে, সেইটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবলোক করে থাকতে পারি। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে বিভিন্ন হলে রিটার্নিং কর্মকর্তা হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। উচ্ছ্বাসের সঙ্গে সেই ফলাফল গ্রহণ করেন 21টি হলের শিক্ষার্থীরা। আসে সেই মাহেন্দ্রক্ষণ, জাকসু কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার। ভিপি এবং জিএস পদে বিজয়ীদের নাম ঘোষণার পর সিনেট ভবনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। ভিপি সহ 3 পদে স্বতন্ত্র, 2টি পদে বৈষম্য বিরোধী সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং জিএস এজিএস সহ 20টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ব্যবস্থাপনার ত্রুটি থাকার পরেও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
সকল প্রকার দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। এদিকে নতুন জিএস মাঝারুল ইসলাম বলেন, শিবিরের বিপক্ষে ঘৃণার চর্চা হয়েছে, অথচ কাজের মাধ্যমে মন জয় করে নিয়েছে শিবির। শিক্ষার্থীদের ভোটকে আমানত উল্লেখ করে তা রক্ষার কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এটিকে আমরা আমানত হিসেবে নিচ্ছি, আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ফলাফল প্রকাশের কথা থাকলেও ৩ দিন পর ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে ছিল তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া। সবশেষ শনিবার সন্ধ্যায় যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে, সেই ফলাফল নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, আছেন সানভীর রূপল এবং আমার এপাশে আছেন সাইফুল রুদ্র। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই একটু তুষার আহমেদ ইমন আপনার কাছে যেতে চাই। আপনি এই নির্বাচনের শুরু থেকে নির্বাচনটি কাভার করেছেন, পাশাপাশি আপনি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ভোটার ছিলেন। ৩৩ বছর পর নির্বাচন, একজন ভোটার হিসাবে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কতটুকু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে ভোটটি দিল। আপনি ঠিকই বলেছেন, আসলে ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন, এটিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, যেমন আমার মধ্যে এবং বাকি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা এবং উচ্ছ্বাস কাজ করেছে। কারণ শিক্ষার্থীরা ভাবছিল যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক সমস্যা এবং শিক্ষার্থীদের কল্যাণের যে বিষয়টি, এটি কিন্তু তারা শেয়ার করতে পারছিল না কোনো একটি পক্ষের কাছে। তো তারা একটি দলকে বা একটি সংগঠনকে চাচ্ছিল যাদের কাছে তারা একটি প্রকাশ করতে পারে, এবং সেই ইচ্ছা থেকে, সেই চাওয়া থেকে কিন্তু জাকসু নির্বাচনের একটি প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম আমরা যারা শিক্ষার্থী ছিলাম। এবং সেটিকে কেন্দ্র করে যখন জাকসু নির্বাচনের কথাটি উঠল, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি চরম উত্তেজনা দেখা গেছে। এবং এর মধ্যে একবার ডেট পরিবর্তন হয়েছে জাকসু নির্বাচনের, তখন শিক্ষার্থীরা প্রশাসনের সাথে বসেছিল এবং পরবর্তীতে জাকসু নির্বাচনটি সম্পন্ন হয়ে গেল। কিন্তু জাকসু নির্বাচন 11 তারিখে সম্পন্ন হওয়ার পর কিন্তু একটি দীর্ঘ সময় লাগলো আসলে ফলাফল প্রকাশ করতে। এটি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভিন্ন রকম আসলে উত্তেজনা ছিল। শিক্ষার্থীরা মনে করছিলেন যে এত দেরি হচ্ছে কেন, এবং তারা এর জন্য বিভিন্ন কারণকে দায়ী করছিলেন। কেউ কেউ বলছিলেন যে ওএমআর পদ্ধতি বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার যে প্রক্রিয়া, এটির কারণে আসলে নির্বাচনী ফলাফল দেরি হচ্ছে। তুষার আহমেদ ইমন, আপনার কাছে আসবো। আমি একটু সাইফুল রুদ্র আপনার কাছে যেতে চাই। দীর্ঘ সময় পর ফলাফলের কথা যেটি বলছিলেন তুষার ইমন, সেটি হওয়ার পর আপনি বিজয়ী প্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন। তারা আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন? তারা বিশ্ববিদ্যালয়টিকে কেমন বিশ্ববিদ্যালয় করতে চান? ধন্যবাদ। প্রায় 3 যুগ পর ছাত্র সংসদ নির্বাচন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি শুরুতেই কথা বলেছিলাম হল সংসদের প্রার্থী যারা ছিলেন তাদের সঙ্গে। তো তারা নিজেরা হয়তো শিক্ষার্থী হিসেবে তারা নানান ধরনের অসুবিধার সম্মুখীন হন বিশ্ববিদ্যালয়ে, এবং সেই যে সমস্যাগুলোর সম্মুখীন হন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আবাসন সংকট, হলের সিট, এবং হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে তাদের খাবারের, ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় সে খাবারের মান, নানান ধরনের। এছাড়া পড়ালেখার যে পরিবেশ, হলে বিভিন্ন সময় তারা আগে দেখেছেন যে আপনার যে কোনো নির্বাচিত সরকারের আমলে দেখা যায় যে একজন শিক্ষার্থী লেখাপড়া করছেন বা লাইব্রেরিতে পড়াশোনা করছেন, সেই সময় গিয়ে হচ্ছে তাদেরকে সেখান থেকে তুলে নেওয়া হয়, চলো মিটিংয়ে যেতে হবে কিংবা মিছিলে যেতে হবে, স্লোগান দিতে হবে। এই বিষয়গুলোর থেকে তারা পরিত্রাণ চেয়েছেন, যে না, আমরা এই ধারাবাহিকতা যেন সামনের দিনগুলোতে না আসে, এইটা একটা তারা বলেছেন। আরেকটা বলেছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা, যে ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে তারা যেভাবে চলাফেরা করেন, বিভিন্ন সময় নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন তারা হয়ে থাকেন। পাশাপাশি মাদকের আড্ডার কথা তারা বলেছেন, যে মাদক নেয়া, মাদক বিক্রি করা, এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে রাখা হয়, একেবারে শূন্যের কোটায় যেন নামানো হয়, যেন ক্যাম্পাসে অন্তত শিক্ষার পরিবেশের পাশাপাশি যেন মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে ওঠে, সেই বিষয়ে তারা নিশ্চয়তা চেয়েছেন। যারা কেন্দ্রীয় সংসদে নেতৃত্ব দেবেন তাদের কাছে তাদের সঙ্গে সমন্বয় করে তারা এই বিষয়গুলো থেকে শিক্ষার্থীদেরকে যেন তারা নিরাপদ রাখতে পারেন, সেই বিষয়গুলো তারা তুলেছেন। আরেকটা বিষয় যেটা বলছিলেন যে নারী শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টা, নারী শিক্ষার্থীরা আমাদের এখানে প্রায় 50% নারী। হ্যাঁ, এবং এই প্ল্যাটফর্মটা নারীর অবাধে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ক্যাম্পাস এবং আশপাশে যারা যেখানে যাতায়াত করে থাকেন আর কি, তাদের সেই যাতায়াতটা যেন একেবারে নির্বিঘ্নে তারা করতে পারেন।
নিরাপত্তাজনিত কোনো ত্রুটি যেন নারীদের নিরাপত্তাহীনতায় যেন পড়তে না হয় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করবেন। পাশাপাশি আপনার লাইব্রেরি থেকে শুরু করে লাইব্রেরিতে যেন পর্যাপ্ত বই থাকে, শিক্ষার্থীদের যেন তাদের পড়ার জন্য যতগুলো বই দরকার, যে সাপোর্টগুলো দরকার হয় সেইটা যেন তারা পান। সেই সঙ্গে হচ্ছে আপনার আবাসিক শিক্ষার্থীরা নতুন যখন কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসে, যেটা হচ্ছে একেবারে দুঃখজনক যে বিষয়টা আমরা প্রতি বছরই আগে বিভিন্ন গণমাধ্যমের সংবাদের শিরোনাম হতে দেখেছি যে র্যাগের শিকার, ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সিনিয়র জুনিয়রের যে দ্বন্দ্ব থাকে সাধারণত সেই বিষয়গুলো, যে একটা শিক্ষার্থী যখন ক্যাম্পাসে প্রথম এসে পা রাখে সেই সময়টাতে তার ভিতরে অনেক স্বপ্ন থাকে যে সে এই ক্যাম্পাস থেকে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তার ভিতরে তৈরি হবে। সে পড়াশোনার পাশাপাশি একটা ভালো কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে, বন্ধুদের সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকবে। কিন্তু দেখা যায় যে তারা ক্যাম্পাসে পা রাখার পরই যারা সিনিয়র আছে তাদের হাতে র্যাগের শিকার হন এবং তাদেরকে খুব বাজেভাবে অপমান করে থাকেন নানানভাবে নানান কায়দায়। গণরুম বলেন, আপনি হলরুম বলেন, যে কালচারগুলো তৈরি হয়েছে, গুড কালচার ব্যাড কালচার, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন। যে 27টি পদে আজকে যারা নির্বাচিত হয়েছেন, 12,000 শিক্ষার্থী যাদেরকে আজকে নির্বাচিত করলো, তাদের কাছে তাদের প্রত্যাশা হচ্ছে যেন নতুন যে ছেলেটা আজকে ক্যাম্পাসে সে প্রথম পা রাখবে, সে যেন তার মনের যত রঙিন স্বপ্নগুলো আছে সেগুলোর আগামীর পথে বাস্তবায়ন করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার হয় তারা প্রত্যেকটা পদের যারা 27 জন প্রার্থী হয়েছেন আজকে, যারা জয় নিয়ে ফিরে গেছেন, তাদের কাছে তারা তাদের এই যে দাবিগুলো আছে সেগুলোর নিশ্চয়তা চেয়েছেন। এবং আরও বলে রাখি, শিবির সমর্থিত প্রার্থী যিনি জিএস পদ থেকে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী জিতু এবং মাজহার দুজনই বলেছেন যে আজকের এই নির্বাচনে জয়লাভটা হচ্ছে শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাটা আছে সেই জায়গাটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হলো। এবং যে 27 জন প্রার্থী আছেন জিএস, এজিএস এবং অন্য যারা আছেন তাদের সমর্থিত প্যানেল থেকে, তারা সবাই মিলে এই জায়গাটা নিশ্চিত করতে চান যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। আমি একটু সানবির রুপলের কাছে যাব। সানবির রুপল, এই সাইফুল রুদ্র যেমনটি বলছিলেন যে এখানে আসলে র্যাগিংয়ের একটি কালচার আছে, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আজকে যারা নির্বাচিত হলেন, আপনি অনেকে রিয়াকশন নিয়েছেন, তারা কি বলছেন? তারা আসলে কি রকম ক্যাম্পাস চান যদি একটু বলেন। মূলত হচ্ছে 25টি পদের মধ্যে 25টি একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিল শিবির প্রার্থীরা। তাদের মধ্যে 20 জন তাদের নেতৃত্বেই জয়লাভ করেছে এবং বাকি 5টি পদে তারা হেরেছে। তো এই 20 জনের প্যানেলের একটি শক্তিশালী কাঠামোই বলা চলে। এবং তারা বলেছে, যেটি বিশেষ করে আমি স্বতন্ত্র প্রার্থীর বাইরেও শিবির আলাদা একটি সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে তাদের যে হেরে যাওয়া প্রার্থী আরিফুল্লাহ আরিফ, তিনি প্রথমে বক্তব্য দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে তিনি হেরে গেছেন, তাতে তার দুঃখ নেই, তার একটি বড় প্যানেল জিতেছে এবং তিনিও চান যে এই যে ক্যাম্পাসের যে ব্যাড কালচার, সেই কালচারটা দূর করতে এবং যারা নির্বাচিত হননি তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে। এবং একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কি বারবারই তিনি এবং জিএস মাজহারুল ইসলাম তিনিও বলেছেন যে যারা এখানে বিজয়ী হয়েছেন তাদেরকে সমালোচনা করার পূর্ণ অধিকার তারা দিচ্ছেন। এবং তারা আরও একটি নিশ্চয়তা দিয়েছেন, সেটি হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর একটি আলাদা, আমরা সবাই জানি, একটা বৈচিত্র্যময় সংস্কৃতির একটি জায়গা এবং এই জায়গাটি যেন স্বতন্ত্রতা বজায় থাকে এবং যাতে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না ঘটে, কোনো নারীর ক্ষেত্রে, একটু আগে সাইফুল রুদ্র আমার সহকর্মী তিনি বলেছেন যে বিষয়টি, নারীর বিষয়টি, সহনশীলতার বিষয়টি, সেটি যেন অবশ্যই বজায় থাকে। এবং এর পাশাপাশি যদি বলতে চাই যে স্বতন্ত্র অন্য অনেক বিষয়গুলো আছে যেগুলো তার ব্যক্তি সত্তায় আঘাত করে, এরকম কোনো স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করা না হয় সেটি তারা নিশ্চিত করতে চান। এবং এই ক্যাম্পাস একটি ভয়ের সাম্রাজ্য নয়, এটি একটি সহনশীলতার এবং সৌহার্দ্যপূর্ণ যাতে সাম্রাজ্য হয় সেটি তারা নিশ্চিত করার জন্য। রুপল, আমি আপনার কাছে আসবো। ইমন, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে 8,000 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করলেন, তাদের পক্ষ থেকে আসলে তারা যে প্রার্থী পেয়েছেন তার পরবর্তী তাদের প্রতিক্রিয়া কি, এবং এই যে যারা আজকে নির্বাচিত হলেন তাদের সঙ্গে তো সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি যোগাযোগ, তারা গণ অভ্যুত্থানে অনেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে তারা কিভাবে গ্রহণ করছেন?
ছোট্ট করে যদি একটু বলতেন। কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছিলেন যে শিক্ষার্থীরা যাদেরকে চেয়েছে এই নির্বাচনের ফলাফলে আসলে সেটি প্রতিফলিত হয়েছে এবং তারা যেভাবে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের, এবং আবাসন সংকট কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেই, যথেষ্ট হল আছে, কিন্তু র্যাগিং এর কারণে বা যে প্রথা চলে আসছিল সেই প্রথার কারণে কিন্তু শিক্ষার্থীরা প্রথম বর্ষে আসলে সিট পায় না। সেদিক থেকে আসলে তারা মনে করেছিল যে একটি সংসদ দরকার এবং তারা কিন্তু সেই সংসদটি পেয়েছে। নানা ধরনের কথা ছিল, গ্রহণযোগ্যতা বর্জন, সেই জায়গাটিতে গ্রহণযোগ্যতার জায়গা বা নির্বাচনে কি কোনো ত্রুটি ছিল? একজন ভোটার বা একজন সাংবাদিক হিসেবে তো আপনি কাজ করেছেন। আচ্ছা, খুব ভালো একটি বিষয় বলেছেন। তারা বলছিল যে না, নির্বাচনে কোনো ত্রুটি হয়নি, বরং আজকের ফলাফল যেটি প্রথম দিনেই ফলাফল দেওয়ার কথা ছিল, তারা বলেছিল একদিনের আনন্দটি 3 দিনে চলে এসেছে এবং প্রশাসনও হয়তো সেটি বুঝতে পেরেছে এবং এর জন্যই কিন্তু রবিবারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছে এবং শিক্ষার্থীরা বলছিলেন যে আমাদের একদিনের আনন্দটি 3 দিনের মধ্যে চলে এসেছে এবং আমরা এটি নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আমরা মনে করছি যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাইফুল রুদ্র, আপনার কাছে আরেকটু যেতে চাই। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্ব পালন করতে গিয়ে একজন শিক্ষিকা যিনি অনাকাঙ্ক্ষিত এবং অকাল মৃত্যুর শিকার হয়েছেন, পাশাপাশি আরও নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। ছোট্ট করে যদি একটু বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই জাকসু নির্বাচনের মধ্যে আপনি কি তফাৎ দেখছেন, যদি একটু ছোট্ট করে বলতেন। সহকর্মী ইমন যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীদের ভেতরে 3 দিনের যে টানা 3 দিন তারা অপেক্ষা করেছেন ফলাফলের জন্য, তারা নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের প্রার্থী কে জিতছেন বা কে হেরে যাচ্ছেন, কে তাদের নেতৃত্বে আসছেন সেটার জন্য তারা অপেক্ষায় ছিলেন। তারা বলছিলেন, তারাও আমাদেরকে বলেছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তাদের একজন শিক্ষিকার মৃত্যু, এটাতে তারা শোক জানিয়েছেন এবং সেই ঘটনার পর হঠাৎ করে ভোট গণনা থেকে শুরু করে পুরো কার্যক্রমটা বলা যায় কার্যত স্থবির হয়ে পড়ে এবং সেটাতে ধীরগতি চলে আসে। তারা সেই শোক কাটিয়ে আবারও, যেহেতু নির্বাচনের ফল প্রকাশ করতে হবে, তো সেই জায়গাটাকে মাথায় রেখেই তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে গেছেন। এখানে শিক্ষার্থীরা অভিযোগের যে কথাটা আপনি বলছেন, যে অভিযোগ তাদের ইমনও বলছিল যে অভিযোগের জায়গা থেকে তারা শেষ পর্যন্ত নমনীয় হয়ে এসেছে। তাদের যে তীব্র অভিযোগ ছিল বা দ্বিতীয় দিনে এসে তাদের যে ক্ষোভটা ছিল, 33 বছর পর তাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগ্রাম সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটু সানভীর উপর আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সাংবাদিকরা তো এখানে দায়িত্ব পালন করলেন 3 দিন, আসলে এই যে সাংবাদিকতার একটা অভিজ্ঞতার জায়গা থেকে যদি ছোট্ট করে আপনি একটু বলতে চান। আপনি একাধারে ডাকসু নির্বাচন কভার করেছেন এবং তারপরে টানা 3 দিন আপনিও এই ডাকসু নির্বাচন কভার করেছেন এবং আমাদের অন্যান্য সহকর্মী যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন তারাও দিনভর ছিল, রাতভর ছিল এবং একাধারে বলা চলে যে পাহারাদারের ভূমিকা পালন করা হয়েছে এবং যার ফলে একটি আমরা যারা গণমাধ্যমে কাজ করি একটি ইভেন্ট আসলে সেটি পূর্ণাঙ্গরূপে শেষ করেই যেতে চাই, এটি একটি পেশাদারিত্বের বিষয়। তবে অন্যদিকে এটি একটি নজিরবিহীন ঘটনা যে একটি নির্বাচন একদিন ভোট হয়েছে, গণনা করতে 3 দিন লেগে গেছে, এটি একটি আসলে নজিরবিহীন ঘটনা। এটি অন্য কখনো, আমি আরও অনেকগুলো নির্বাচন কভার করেছি কিন্তু সেই নির্বাচনগুলোতে আমি কখনোই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি এবং যার ফলে কিছুটা একটু বিরক্ত, একটু ক্লান্তি, যে ক্লান্তিটিও আমাদের মধ্যে ছিল। পাশাপাশি শুধু আমরা নয়, সবশেষ আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনটি হয়েছে শিক্ষার্থীদের অধিকার যেটি, সেটি আসলে রক্ষার একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। এটি আসলে সাংবাদিক হিসেবে আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। দর্শক, আমাদের সহকর্মীরা আসলে তাদের যে বিচিত্র অভিজ্ঞতা এই নির্বাচনটি কভার করতে গিয়ে সেটি তারা জানাচ্ছিলেন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের। জাকসু নির্বাচনের বিষয়ে সরাসরি কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাতের সময় আরও থাকছে। বনের জমি দখল করে বাড়ি দোকানপাট নির্মাণ, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরও বাড়বে বলে সতর্ক করে বিভিন্ন দলের রাজনীতিকরা বলছেন সংস্কার বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। তবে এখনই সংবিধান সংস্কার দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। শপথ গ্রহণ করতেছি যে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ নানামুখী প্রত্যাশার চাপে অন্তর্বর্তী সরকার কতটা পূরণ হয়েছে জন আকাঙ্ক্ষা? ঢাকা সহ 13 জেলায় জরিপে তার উত্তর খুঁজেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট BEI।
জরিপ অনুযায়ী সরকারের জন আকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্ট মাত্র 2.5% মানুষ। 19% মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও নির্বাচন চান 24%, আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান 78% মানুষ। ফলাফল তুলে ধরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় যোগ দেন বিভিন্ন দলের রাজনীতিক ও ঐকমত্য কমিশনের সহসভাপতি। সংস্কার বাস্তবায়নে অনাস্থা দূর করতে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন মন্তব্য করে রাজনীতিকরা বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরও বাড়বে। 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে, এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না। একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে। গত 1 বছরে এই নেক্সাস ভেঙে দেওয়া দূরের কথা, নতুন করে নানাভাবে এটা শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। এখনই সংবিধান সংস্কারের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না, সেটাই ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন এত সহজ, ইনস্টিটিউশনটা বিল্ড করেননি। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট, নেসেসারি, নট সাফিসিয়েন্ট। নানা মতভেদ থাকলেও জুলাইয়ের ঐক্য সমুন্নত রাখার উপর জোর দেন বক্তারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্রহীনতায় অনেকের মধ্যে জন্ম নিয়েছে অসহিষ্ণুতা, পশুত্ব বর্জনে হোক মানব সবার অঙ্গীকার, এমন আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে প্রাণী ও প্রাণের মেলা শীর্ষক প্রদর্শনীতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা করতে পারলে বাঁচানো সম্ভব পশু পাখিকেও। প্রাণ প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা মানুষের দুইয়ের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করতে ভালোবাসার যত্নে পালিত প্রাণীদের নিয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো হয়েছেন পশুপ্রেমীরা। মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার, এ স্লোগানে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ছিলেন দেশ বরেণ্য ক্রিকেটার তামিম ইকবালও। কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড, এই দেশটা স্পোর্টস লাভিং। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে, এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি, অন্যের জন্য অপেক্ষা না করি। কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জীববৈচিত্র্য আর প্রাণীর প্রতি তার ভালোবাসা ছুঁয়ে যায় সবার মাঝে। আমি ক্লাস 5-এর ছাত্র, বগুড়া জেলা স্কুলে কিছু দুষ্ট ছেলেরা একটা কুকুরকে একটা পাউরুটি খাইয়েছে। পাউরুটি খাওয়ানোর পর কুকুরটি আর্তচিৎকারে স্কুল মাঠের একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করছে। পরে অনুসন্ধানে জানা গেল ওই পাউরুটির ভিতরে আলপিন দিয়ে দিয়েছিল ছেলেটা। ওই পাউরুটি খাওয়ার পর তাই অবস্থা। এটা আমার মনে দীর্ঘদিন মনে দাগ কেটেছে। খুব বেদনায় একবারই মুষড়ে পড়েছিলাম যে একটা প্রাণী, তার যে আর্তচিৎকার, এটা এতই ব্যথিত করেছিল যে আজও ওটা বলতে পারিনি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রহীনতায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব। 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব।
জনগণের ভোটে ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দায়িত্ব নিয়ে নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। 6 মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। ব্যাপক পরিকল্পনার পরও দেশের অর্থনৈতিক অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ, বিপরীতে বাড়ছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। এমন চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যে। একে গ্যাস বিদ্যুৎ সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কারণ হিসেবে শেখ হাসিনা সরকারের সমন্বয়হীন বিনিয়োগ পরিকল্পনাকে দায়ী করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান MS আরিফিনের রিপোর্ট। লাখ লাখ মানুষের কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ টানতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, অর্থনীতিতে তা তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না। এমনই চিত্র মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI এসেছে $1 লাখ মার্কিন। গেল বছরের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় যা 93.46% কম। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকেও 83.11% কমেছে FDI। বিপরীতে বেড়েছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। রাস্তাঘাট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কিংবা ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোর সম্প্রসারণটা এখনও আসলে সব জায়গায় হয়নি। এ অবস্থায় বিদেশি বিনিয়োগ আনতে দেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। বেসরকারি খাতে ঋণের কোনো চাহিদাই নেই তাদের খুব একটা, কারণ তারা বিনিয়োগ করতে বা কাঁচামাল ব্যবহার করতে, উৎপাদন বৃদ্ধি করতে তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তারা পাচ্ছে না। আস্থা অর্জনের পথেই হাঁটছে সরকার। তাই 100 অর্থনৈতিক অঞ্চল থেকে সরে 5টিকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তা সময় সাপেক্ষ বলে জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক বছর ধরে। সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি একটা আরও বড় কোনো প্রজেক্ট হাতে নিয়ে নেন যেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না, তখন ওই প্রজেক্টটার টাইম লাইন ড্র্যাগ করতে থাকে। তাহলে আর আপনি অর্থনৈতিক অঞ্চলে কীভাবে ইনভেস্টমেন্ট দেখবেন? সো আই থিঙ্ক দেয়ার ইজ আ লং ওয়ে টু গো ফর আস। বাংলাদেশ ব্যাংকের তথ্য শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডেও গেল মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 19.59%। বিপরীতে পরিকল্পিত অঞ্চলের বাইরে বাড়ছে FDI। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের বনের জমিতে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিকেলে কালিয়াকৈরের পূর্ব চান্দরার সরকারপাড়া এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতঘর সহ 65টি স্থাপনা ভেঙে ফেলা হয়। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরপরই জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল করে অনেক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ-Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 79, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ু মান 75, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 72। সিলেট বিভাগে বায়ুর মান 81, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। খুলনা বিভাগের বায়ু মান 71, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 83। রংপুর বিভাগের বায়ু মান 89, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 68, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রংপুরে 89। এবারে দেশের বাইরের খবর। দায়িত্ব নিয়ে নেপালে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনের শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন তিনি। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5ই মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।
একই সঙ্গে দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভা। জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি। শুক্রবার স্থানীয় সময়ের রাতে শপথ নেন ৭৩ বছর বয়সী কার্কি। এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল। শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন পার্লামেন্ট ভেঙে দেওয়াকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক। অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরুক। ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত। এদিকে নেপালের হোটেল শিল্প এরই মধ্যে আন্দোলনে ২৫০০ কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। এরই মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু দুই দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। এবং আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। এ ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।